হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এইদিকে দেখো, আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এখন মেলে দিচ্ছি আর তারপরে পুজোটা সেরে নেব। আজকে সকালেও যথারীতি দুষ্টু স্কুল গেছে, তবে বাড়ি থেকে যায়নি। আসলে কি হয়েছে বলো তো, আমার ননদ না বৃন্দাবন গেছে, কিন্তু ননদের ছেলে মেয়ে বাড়িতে রয়েছে। আর রাত্রিবেলা যেহেতু ওরা একা একা শোয়, তাই দুষ্টুকে কালকে রাত্রিবেলা ওই বাড়িতে পাঠিয়েছিলাম। একদম সমস্ত কিছু গুছিয়ে দিয়েই পাঠিয়েছিলাম, ও যেন সকালবেলা ওখান থেকে উঠে একেবারে রেডি হয়ে স্কুল চলে যেতে পারে সেইভাবে। তো ও কিন্তু আজকে সকালে ওই আমার ননদের বাড়ি থেকে স্কুলে গেছে। আর ওই বাড়িতে কি বলতো, আমার ভাগনা ভাগ্নির বয়সটা, মানে ভাগ্নির বয়স আর হচ্ছে মানে দুষ্টুর বয়স একটু এদিক ওদিক। আর ভাগনা আর ও দুজনে কিন্তু সেম এজের, তাই ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে ওরা খুব ভালো মেশে, তাই জন্য ওরা কিন্তু একসাথে কালকে রাত্রিবেলা ছিল। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর তারপরে এদিকে পুজো দিতে বসে পড়েছি। আর এই যে দেখো, এখানে না দুটো স্থলপদ্ম ছিল। এখন তো স্থলপদ্ম সব জায়গায় ফুটছে, তবে আমাদের বাড়িতে গাছ নেই। আমি ওই পাশের বাড়ি থেকে এনেছি, সাথে না আমাকে দিয়েছিল অনেক কটা শিউলি ফুল। আজকে সমস্ত ঠাকুরকে মন ভরে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি। শিউলি ফুল, সাথে আমাদের গাছের যে টগর ফুল, আর তার সাথে দুটো স্থলপদ্ম দিয়েছিল, কিন্তু 4টে গোপাল, তাই গোপালদের আর স্থলপদ্ম দিতে পারিনি। একটা লক্ষ্মী ঠাকুরকে দিয়েছিলাম আর একটা ওইদিকে বজরংবলীকে দিয়েছিলাম। আর জানো তো, এখন একটু দেখছি ফুলের দামটা সস্তা হয়ে গেছে, পাড়াতে মালা আসে। একদিন গাঁদা ফুলের মালা রেখেছিলাম আর ওই যে ফুল দিয়ে, সমস্ত গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আসলে ঠাকুরের স্থানটা যদি একটু ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো যায়, দেখতে না অপূর্ব সুন্দর লাগে। আর এদিকে এখন সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে কিন্তু আরতিও করে নিচ্ছি। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছিলে, দিদিভাই তোমার তো পিতলের মা লক্ষ্মী আছেনই, তাহলে মাটির মা লক্ষ্মী কেন পুজো করো? অনেক দিন ধরেই তোমাকে দেখছি পুজো করতে, কিন্তু সেইভাবে কখনো জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, তাই জিজ্ঞেস করে ফেললাম। আমার কথায় কিছু মনে করলে না তো? না গো, আমি তোমার কথায় কিছু মনে করিনি। আসলে এই চিন্তা ভাবনাটা জানো তো আমার এই বছরে এসেছিল, কিন্তু আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাকে দেখেছি যে তিনি লক্ষ্মী পুজোতে পিতলের মা লক্ষ্মীর সাথে মাটির মা লক্ষ্মী আর কলা বউ তিনটেই একসাথে পুজো করে। আর ওনাকে দেখে যেটা মানে শিখেছি, আমিও সেটাই করি। তবে বলে না, কথায় আছে এক মূর্তি নাকি বাড়িতে দুটো রাখতে নেই, কিন্তু আমিও আমার হাজব্যান্ডকে বলেছিলাম, দেখো পিতলের মূর্তি আছে তো সেখানে মাটির মূর্তি পুজো করব। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমার শাশুড়ি মা যেটা করে গেছে সেটাই এখনও করে যাচ্ছি। নিজে যখন সমস্তটা আলাদা করতে পারবো বা নিজের যখন সমস্তটা নিজের মতন করে গুছাতে পারবো, তখন চিন্তাভাবনা রাখবো যে শুধু মাটির মূর্তিটা বাদ দিয়ে পিতলের মূর্তিটাকে পুজো করার, সাথে কলা বউ যেরকম আমরা লক্ষ্মী পুজোর দিন পুজো করি সেরকম পুজো করার। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পুজো সেরে চা খেয়ে নিয়েছিলাম। আর আজকে তোজোর স্কুলে জানো তো ছিল হ্যালোউইন পার্টি, তাই ওকে একটু ভ্যাম্পায়ার সাজিয়ে দিয়েছিলাম। ও তো সাজতে চাইছিল না কোনোভাবে, লিপস্টিক দিয়ে ওই যেরকম একটু হালকা মেকআপ করে দিচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে দেখছি সবাই যে খতরনাক খতরনাক সেজেছে। তো ওকেও একদম সিম্পলের ওপর সাজিয়ে দিয়েছিলাম আর ওকে স্কুলে দিয়ে এসে এখন এদিকের বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। আজকে সকালে কোনো কাজই সেভাবে হয়নি, যেহেতু দুষ্টু ওই বাড়ি থেকে স্কুলে গেছে, তাই আমিও একটু দেরি করে উঠেছি। আর দেরি করে উঠলে তো কাজগুলো অনেকটাই পেন্ডিং পড়ে যায়। তো সেরকমভাবে আজকে আমার কাজগুলো কিন্তু অনেকটাই রয়ে গেছে, যেগুলো এখন একটার পর একটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেব। আমাকে স্বপ্নের ব্লগার মনি চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, সে লিখেছিল, হ্যালো, অনেক সুন্দর হয়েছে আপু। হ্যালো মনি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই চাইবো তুমি আমার পাশে থেকো। আর আমাকে ছোট্ট পাখি চ্যানেল থেকে পাখি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। এদিকে অনেকগুলো নাইটি ছিল যেগুলো আমি দুদিন ধরে শুকালাম, তবে শেষ পর্যন্ত শুকিয়ে গেছে।
তবে কি জানো তো, কালকে বিকালে আর কোনো জামা কাপড়ই ভাঁজ করা হচ্ছে না। মানে এই কদিন ধরে দেখছি খুব আলিস্যতা করে বিকালে আর কোনো কাজই করা হচ্ছে না। তাই এই কাজগুলো সকাল করে নিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, বিকালবেলা করে একটু যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাই, ঘুম থেকে উঠতে মোটামুটি 4টে 4:30 বেজে যায়। তারপরে দেখতে দেখতে কি করে যে সময় কেটে যায়, 5টার সময় তোজোকে পড়তে দিয়ে আসতে আসতে দেখি 5টা 15-র মধ্যে সন্ধে হয়ে গেছে। এসে আর কোনো কাজই করার ইচ্ছে থাকে না, তখন এসে সন্ধে টন্ধে দিই, তারপরে হাজব্যান্ড চলে আসে, চা করার থাকে। তাই জন্য এই এক্সট্রা কাজটা আর কোনো বিকালবেলা করে এখন করা হচ্ছে না। চেষ্টা করব যদি করে নিতে পারি তাহলে তো আমারই অনেকটা কাজের সেভ হয়। আবার ভাবি কি জানো তো, সকালবেলা করে তো আমাকে অনেক জামা কাপড়ই ভাঁজ করতে হয়, তাই এই জামা কাপড়গুলো এক সাইডে করে রেখে দেব। আমি সকালবেলা করে ভাঁজ করে নিলে আমার একেবারে দুটো কাজই হয়ে যায়। তো এই জন্যই কদিন ধরে আর জামা কাপড় ভাঁজ করার কাজটা হচ্ছে না। আমাকে মৌসুমি কমেন্ট করেছে, মৌসুমি লিখেছে, তোমার ভিডিও দেখছি অনেক দিন ধরেই, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি। রোজ তোমাকে ভার্চুয়ালি দেখছি, দেখতে দেখতে কেমন যেন খুব পরিচিত হয়ে উঠেছো তুমি। তাই আজ খুব ইচ্ছে হলো একটা কমেন্টের মাধ্যমে আমাদের পরিচিতিটা আরও একটু বাড়িয়ে নেওয়া যাক। খুব ভালো মনের একটা মানুষ তুমি, খুব ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে, সঙ্গে নিয়ে সমস্ত প্রতিকূলতাকে জয় করে এইভাবেই এগিয়ে চলো। অনেক শুভেচ্ছা রইল, তোমার এই চলার পথে সঙ্গী হয়ে রইলাম। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের এই পজিটিভ কমেন্টগুলো না আমাকে অনেকটাই মোটিভেট করে। যখনই মনে করি আমি আরও একটু এগিয়ে যাব, কিন্তু মাঝে তো অনেক প্রতিকূলতা পড়ে, সমস্ত কিছুকে উপেক্ষা করে তোমাদের কমেন্টগুলো পড়লে মনে হয় তোমরাই হয়তো ভগবানের দূত হিসাবে আমাকে এসে তোমরা তাদের বার্তা জানিয়ে যাচ্ছ যে তোমরা যেই কাজটা করছো সেটা একদমই সঠিক, এইভাবেই এগিয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার চলার পথে তোমরা সব সময় থেকো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি অনেকটা মোটিভেট হই আমার চলার পথে এগিয়ে যেতে, সাথে ভিডিওর কাজটাকেও আরও এগিয়ে নিয়ে যেতে। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এদিকে বিছানাটা তো গুছানো হয়ে গেছে, সাথে বিছানাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর কি জানো তো, এখন তো বাচ্চারা স্কুলে থাকছে, বাচ্চারা স্কুলে থাকলে না একদম ঘর বাড়ি জানো তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতক্ষণ না ওরা আসে। আর ওরা আসার পরেই আবার সেই ঘর বাড়ি আগের মতন একটু একটু আধটু নোংরা কিন্তু হয়েই যায়। আর ওইদিকে কথা বলতে বলতে দুটো ঘর পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে জানো তো বাজার থেকে এনেছিলাম এরকম ছোট না, মোটামুটি এই সাইজের একটু চিংড়ি মাছ। আর কালকে চিকেন এনেছিলাম, তার মধ্যে থেকে বেশ কিছুটা সলিড পিস তুলে রেখেছিলাম। আমি জানো তো এরকম চিকেন আনলে সলিডগুলো আগে তুলে রাখি, কখনো কখনো স্ন্যাক্স বানাতে কাজে লাগে, আবার কখনো কখনো দেখা যায় যেমন আজকের দিনটায় আজকে চিংড়ি মাছ দিয়ে একটু পোলাও বানাবো, তার সাথে হাজব্যান্ড বললো কালকে যে সলিড পিসগুলো রেখে দিয়েছো ওইটা দিয়ে একটু অল্প মতন চিলি চিকেন করে নাও, কারণ এক বেলার জন্যই রান্না করবো। আর ওই বেলায় আজকে আসবে আমার ভাগনা ভাগ্নি, মানে একদিন ওরা আসবে একদিন আমরা যাব, এরকমই অল্টারনেটিভ করে শোয়ার ব্যবস্থা করছি। তাই ওরা তো ভেজিটেরিয়ান, ওরা তো এসব কিছু খাবে না, ওদের জন্য সম্পূর্ণই নিরামিষ ব্যবস্থা করতে হবে। তাই সেই জন্যই বললাম একবেলার জন্য আজকে রান্নাবান্না। আর এদিকে দেখো চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে চিকেনটাকে কিন্তু আমি আদা রসুন সোয়া সস নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, যেরকম চিলি চিকেন করে আর কি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, আর এরকমভাবে চিকেন মানে ভেজে নিলে কিন্তু টাইপ অফ পকোড়াও হয়ে যায়। কেউ চাইলে এরকম পকোড়াও খেতে পারে, আবার কেউ চাইলে চিলি চিকেনও করে নিতে পারে। এই যে পকোড়ার মতন করে ভেজে নেব চিকেনগুলোকে, তারপরে চিলি চিকেনের যা সবজি লাগে সেগুলোকে ভেজে ভালো করে রান্নাটা করে নেব। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই আমি তোমার সাথে ঠিক একই মত। এই যে জামা কাপড় পরার দিক থেকে অনেকেই শাড়ি পছন্দ করে, কিন্তু আমি তোমার সাথে একই মত হচ্ছি। আমারও জানো তো খুব ইচ্ছে করে তোমার মতন প্যান্ট শার্টগুলো পরার, কিন্তু আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে, তাই জয়েন্ট ফ্যামিলিতে পরে ওঠা হয় না। সব মিলিয়ে তোমার ব্লগটা খুব ভালো লাগলো, ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, কিছু কিছু ফ্যামিলিতে শ্বশুর শাশুড়িরা অনেকেই আছে যারা পছন্দ করেন না একদমই তাদের বউ মানে এরকম প্যান্ট শার্ট বা নাইটি ধরনের কোনো জিনিস পরুক। তবে এখনকার দিনে নাইটিটা কিন্তু সবাই মানিয়ে নেয়, তবে প্যান্ট শার্টটা সবাই মানিয়ে নিতে পারে না। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কি বলতো, প্যান্ট শার্টটা কিন্তু অনেকটাই সভ্য একটা জামা কাপড়, যেখানে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঢাকা থাকে। সেটা যদি তাদেরকে একটু বোঝানো যায়, কিন্তু সবাই কিন্তু বোঝে না। আজকালকার দিনে দাঁড়িয়েও কিন্তু কিছু কিছু মানে যুগের মানুষ আছে যারা কিন্তু পুরনো যুগটাকেই ধরে রাখে, নতুনভাবে চলার চেষ্টা করে না। তা বলে তোমার শ্বশুর শাশুড়ি ননদকে কিন্তু আমি অপমান করলাম না। অনেক ধরনের মানুষ এরকম হয়, তো তাই বললাম কথাটা।
তবে কি জানো তো, আমার শ্বশুর শাশুড়ি এই দিক থেকে ভীষণ ভালো ছিল। আমি হয়তো বাড়িতে ওনারা বেঁচে থাকতে কখনোই এরকম ট্রাউজার বা প্যান্ট পরে ঘুরে বেড়াতাম না, তখন নাইটিটাই পরতাম। তবে আমার শাশুড়ি মা কখনো আমার ড্রেস আপ নিয়ে কোনো কথা বলেনি। কারণ আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা অথবা আমার হাসব্যান্ড সবাই জানে আমি যেটা পরি সেটা কিন্তু রুচিসম্মত, আর যেটা পরলে নিজেকে ভালো লাগবে সেটাই পরি। আমি কিন্তু মানে এমন কোনো ড্রেস পরি না যেটা দেখে লোকে আমাকে খারাপ বলবে বা আমার নিজের লোকের কাছে যেতে অস্বস্তি ফিল হবে। এরকম কোনো ড্রেসই আমি কখনো পরার চেষ্টাও করি না, আর ভবিষ্যতে হয়তো করবও না। তা বলে বাইরে গেলে কি আমি অন্যান্য ড্রেস পরি না? নিশ্চয়ই পরি। আমি তো এখনও বাইরে প্রতিনিয়ত বেরোলে কিন্তু জিন্স টপটাই পরি, কারণ আমার হাজব্যান্ড ওটাই মনে করে কমফোর্টেবল। ও আমাকে জানো তো এই বছর পুজোতে প্রচুর জিন্স টপ কিনে দিয়েছে, সেই তুলনায় শাড়ি আমাকে কিছুই দেয়নি। বলে তোমার জন্য জিন্স টপই একদম কমফোর্টেবল একটা ড্রেস। আর এছাড়াও কিন্তু আমি ওয়ান পিস বলো বা স্কার্ট বলো সমস্তটাই পরি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিলি চিকেনটা হয়ে গেছিলো। তারপর এদিকে কড়াই বসিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি পোলাওটা বানানোর জন্য। আজকে খুব ইচ্ছে করছিল এমনি চিংড়ি মাছ দিয়ে পোলাও বানাবো, তবে হাজব্যান্ডকে বলেছিলাম ছোট চিংড়ি নাও, কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের চোখগুলো না এত বড় বড় দিকে, ওই বড় চিংড়ি ছাড়া আনতেই পারলো না। সেই জন্য এরকম বড় চিংড়ি দিয়েই আজকে পোলাওটা বানিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভেজে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে বেসিক যে মশলাগুলো হয় নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা বাসমতি রাইস, এটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময়ের জন্য। ওই চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চিংড়ি মাছটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর যে পরিমাণে চাল দিয়েছি তার ডবল পরিমাণ জল দিয়েছি। আর এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে যেরকম আমরা পোলাও রান্না করি সেইভাবে করে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। আর ওইদিকে আমি পোলাওটা বসিয়ে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি খুব গুছিয়ে কাজ করো, ভালো লাগে, ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর রিয়া আমাকে কমেন্ট করেছিলে, রিয়া লিখেছিলে থ্যাংক ইউ দিদি আমার কমেন্টটা পড়ার জন্য, লাভ ইউ টু রিয়া। আসলে তোমাদের প্রতিদিনের কমেন্টগুলো পড়তে পারলে আমার নিজের ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে তোমাদের সাথে গল্প করতে বসলে এত গল্প করে ফেলি, তখন আর না কমেন্ট পড়া হয়ে ওঠে না সবার। তবুও চেষ্টা করি প্রতিদিন প্রতিজনের কমেন্টগুলো পড়ে নেওয়ার। আমাকে অনুভবাদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আমিও এরকমভাবে ভোরবেলা উঠি গো। তাই গো, আমি আজকে বলতে পারো অনেক দিন বাদে, মানে 1 মাস বাদে এরকম ভোরে উঠছি। আর এখন তো কি বলবো, দিনটা অনেক ছোট হয়ে গেছে, রাত বড় হয়ে গেছে, তাই রাতটা এখন অনেকটা সময় পর্যন্ত থাকে। 5টার দিকে পুরোটাই কিন্তু একদম ঘোর হয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে অনেকটা সময় থাকে, যে সময়টায় আমি কিন্তু ভিডিওর কাজ করি, তারপরে তোজোকে আনার থাকে। আর এইদিকে দেখো রান্নাঘরের কাজ করতে করতে এইদিকে কিন্তু চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, মানে মাঝে মধ্যে ভাপটা তুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, আর তারপরে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। আর লাঞ্চ করার সময় জানো তো একদমই কারেন্ট ছিল না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।